আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক ক্লাসের আজকে পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা তিনটা অধ্যায় সম্পর্কে জানব: ফুরিয়ার সিরিজ, লেজেন্ডারি ইকুয়েশন, বেসেলস ইকুয়েশন। প্রথমে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ হলো একটা গাণিতিক পদ্ধতি যেখানে কোনো পিরিয়ডিক ফাংশনকে আপনার সাইন এবং কোসাইন ফাংশনের মাধ্যমে বা সাইন এবং কোসাইন ফাংশনের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ কোনো একটা পিরিয়ডিক সিগন্যালকে বা জটিল সিগন্যালকে আমরা সাইন এবং কোসাইন তরঙ্গের মাধ্যমে সহজে প্রকাশ করতে পারি। তো এরকম যদি এফ অফ এক্স এটা একটা পিরিয়ডিক ফাংশন হয় এবং সেটা ডিফাইন করে কত -l থেকে +l এর ভিতর, তাহলে ফাংশন অফ এক্সটা হলো ফাংশন অফ এক্স এর ফুরিয়ার সিরিজ হলো এইটা। হ্যাঁ, এটা ফুরিয়ার সিরিজের জেনারেল ফর্ম বলা হয় এটা। তো এইটা আমরা ফুরিয়ার সিরিজের জেনারেল ফর্মটা আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই এ নট, এ এন এবং বি এন এইগুলাকে ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট বলা হয়। এই কয়টাও আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো সরাসরি এমসিকিউতে জিজ্ঞেস করা হতে পারে যে ফুরিয়ার সিরিজের এ নট বা এ এন বা বি এন সমান সমান কোনটা। তো এই কয়টা জিনিস আমরা মুখস্থ রাখবো এই ক্ষেত্রে। আচ্ছা, এখানে এরপর ফুরিয়ার সিরিজের পিরিয়ড যদি 2π হয় সেক্ষেত্রে এটা এইভাবে লেখা যায়। সেক্ষেত্রে আমার এ নটটা হবে -π থেকে π পর্যন্ত। তো আমরা এই কেসটাও আমরা মনে রাখবো। সাধারণত এটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে, an bn এবং cn। দেন আমরা আমাদের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফর্ম যেটা, তো কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফর্ম হলো ফাংশন অফ এক্সটাকে এইভাবে লেখা যায়: ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন -∞ থেকে +∞ পর্যন্ত cn e to the -inx। তো এটার যে কোএফিসিয়েন্ট cn সমান সমান এটা লেখা যায়। তাহলে এটার আমরা কমপ্লেক্স ফর্মটা মুখস্থ রাখবো এবং যে এটার কোএফিসিয়েন্ট সেটাও আমরা মুখস্থ রাখবো। তাহলে এখান থেকে আমাদের কিভাবে এমসিকিউ আসতে পারে যে, আচ্ছা এখানে কমপ্লেক্স ফর্মটা এটা দেওয়া আছে, এটার কোএফিসিয়েন্ট cn সমান সমান কোনটা? আচ্ছা, cn সমান সমান আমরা যেটা এর আগে দেখে এসেছি 1/2π -π থেকে +π f of x e to the -inx মানে বিটা। আচ্ছা, এখন যেগুলো বিষয় হলো আমরা যখন পড়বো এই লিমিট সহ একটু দেখার চেষ্টা করবো এবং প্লাস মাইনাসটা মানে গভীরভাবে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, কারণ স্যাররা যখন দিবে এইগুলা আমাদের খুব কাছাকাছি থাকবে, লিমিটে চেঞ্জ থাকবে। যেমন এখানে 0 থেকে π, কখনো -π থেকে π, এখানে 1/π, কখনো 1/2π। আচ্ছা, এখানে যদি চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হতে পারে, যে এখানে শুধু কোথাও মাইনাস কোথাও প্লাস এভাবে থাকতে পারে। অর্থাৎ এটা খেয়াল রাখবো। আর আরেকটা বিষয় হলো এর আগের যে ফুরিয়ার সিরিজের যেগুলো দেখেছি সেটার ক্ষেত্রে n ইজ ইকুয়াল টু এটা কত -∞ থেকে +∞, ওইগুলো ছিল n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু। যেমন আমরা একটু ব্যাকে দেখে নিই, যেমন n ইজ ইকুয়াল টু কত 1 থেকে, এর আগেরটাও আসলে তাই। তো এই যে রেঞ্জ বা লিমিট বা এগুলো আমরা একটু খেয়াল করব। আচ্ছা, এরপর হলো অড ফাংশন এবং ইভেন ফাংশন সম্পর্কে। আচ্ছা, অড ফাংশন হলো যেসব ফাংশনে f of -x ইজ ইকুয়াল টু কি হয় -f of x। আচ্ছা, অড ফাংশন ইভেন ফাংশন এটা আমাদের অনেক আগের একটা ইন্টারমিডিয়েটে দেখানো হয়। তো তারপরে আমরা একটু যারা একটু বাইরে আছে তাদের জন্য বলি, যদি আমরা একটা ফাংশন f of x ইজ ইকুয়াল টু কি ধরি x প্লাস sin x। আচ্ছা, আমার মাউস দিয়ে লেখা কঠিন, sin x।
তাহলে এই ফাংশনটাতে যদি আমি x এর বদলে -x বসাই তাহলে ফাংশনটা কি হয়, এখানে -x পাই, হ্যাঁ, আর এখানেও আমার কি হয় sin -x অর্থাৎ কি মাইনাস sin x। আচ্ছা, দেন আমি যদি মাইনাস টোটালটা থেকে কমন নিই তাহলে কি হবে, x হবে প্লাস sin x। তাহলে ax প্লাস x sin x কি, এটা f of x, অর্থাৎ আমি f of -x সমান সমান কি পাইলাম, মাইনাস f of x। তাহলে এই ধরনের যেসব ফাংশন সেগুলোকে বলা হয় অড ফাংশন। আর ইভেন ফাংশন হলো f of -x is equal to কত হবে, f of x। অর্থাৎ আমরা যদি এই যে এটার কথা, শুধু এটার কথা চিন্তা করি বা এটা যদি প্লাস করে নিয়ে আমি যদি x² প্লাস cos x হিসেবে চিন্তা করি তাহলে এখানে, আচ্ছা এটার কথা চিন্তা করি, তাহলে এখানে যদি আমি x এর জায়গায় -x বসাই তাহলে কত, -x এর উপর হোল স্কয়ার অর্থাৎ x² হবে। অর্থাৎ আমি এখানে কি পাবো, f of -x is equal to কত, f of x ই পাবো। এইটার ক্ষেত্রেও তাই, আমি x এর জায়গায় যদি কি -x বসাই তাহলে cos -x is equal to কত, cos x, অর্থাৎ f of x টাই ফেরত আসবে। তাহলে এই ধরনের যেসব ফাংশন, ইভেন এটার ক্ষেত্রে এই ধরনের যে ফাংশন সেগুলো হচ্ছে আমাদের ইভেন ফাংশন, বা বাংলায় বললে জোড় ফাংশন, আর ওইটা বিজোড় ফাংশন। তো এই মানে আমাদের ফুরিয়ার সিরিজের এখানে আমাদের যে ইন্টিগ্রাল প্রপার্টিজ এইটা দরকার। তাহলে আমার যে ইভেন ফাংশন যেটা বেজোড় ফাংশন সেটার ইন্টিগ্রাল প্রপার্টিজ হলো -a থেকে প্লাস a এর ভিতর যদি আমি ইভেন ফাংশনের ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কি পাবো, 0 পাবো। আর এটার ক্ষেত্রে ইভেন ফাংশনের ক্ষেত্রে মাইনাস a থেকে প্লাস a এর ভিতর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হলো 2 ইন্টু 0 থেকে a f of x dx। অর্থাৎ এই জিনিসটা আমার হলো কাজে দেবে এখানে। আচ্ছা, এখন আর একটা টার্ম আছে অর্থোগোনাল ফাংশন। আচ্ছা, অর্থোগোনাল ফাংশন হলো এমন একটা ফাংশন যে f of x এবং g of x এটাকে অর্থোগোনাল বলা হবে একটা নির্দিষ্ট ইন্টারভালে a থেকে b এর ভিতর যদি তাদের প্রোডাক্ট কি হয়, প্রোডাক্টের ইন্টিগ্রেশন কি হয়, 0 হয়। অর্থাৎ a থেকে b ইন্টারভালে f of x g of x এর যে আমার প্রোডাক্ট সেটার ইন্টিগ্রেশন কত হবে, সমান সমান 0 হবে। তাহলে এটাকে এদেরকে বলা হবে অর্থোগোনাল। আচ্ছা, অর্থোগোনাল আমার ফুরিয়ার সিরিজে দরকার, কারণ অর্থোগোনাল প্রপার্টিজ কাজে লাগিয়েই আমি যে an bn এরা একদম আলাদাভাবে আমরা নির্ণয় করতে পারি। কারণ sin nx এবং sin mx এরা কি -π থেকে +π এর ভিতর অর্থোগোনাল যদি n এবং m আলাদা হয়। আচ্ছা, এখন ইভেন ফাংশনের ক্ষেত্রে যেটা ঘটে, অর্থাৎ জোড় ফাংশনের ক্ষেত্রে an টা থাকে এবং bn টা কি হয়, 0 হয়ে যায়। অর্থাৎ এর প্রপার্টিজ গুলো থাকে, অর্থাৎ a নট সমান সমান এইটা থাকে এবং an সমান সমান এটা থাকে। অর্থাৎ এটা যদি আমাদের 2π মানে -π থেকে π এর ভিতর হতো সেক্ষেত্রে কি হতো, এখানে 0 থেকে π হতো 2/π হতো। অর্থাৎ আমার পিরিয়ড যদি 2π হতো সেটার ক্ষেত্রে। আচ্ছা, যদি আমি ওটা পরে লিখে রেখেছি তারপরে আরেকবার বলবো, তাহলে এখানে কি পাবো, আমি a নট পাবো এবং an পাবো এবং এটার ক্ষেত্রে bn সমান সমান কি হবে, 0 হবে। আর অড ফাংশনের ক্ষেত্রে আমার bn টাই থাকবে, কি হবে, a নট সমান সমান 0 হবে, an সমান সমান 0 হবে এবং bn সমান সমান 2/l এইটা হবে। অর্থাৎ অড ফাংশনের ক্ষেত্রে a নট a এবং an যা হয় এবং bn যা হয় এই দুইটাই আমরা কি করব, মুখস্থ রাখবো। এখন
এই যে এইখানে ইভেন ফাংশন বা অড ফাংশন কোনো একটা ফাংশন বলে দেবে না, আমার ধারণা যে এখানে বলবে না। কোনো একটা ফাংশন অফ এক্স ইজ ইকাল টু কি দেওয়া থাকবে, এমন একটা ফাংশন, কোনো একটা ফাংশন দেওয়া থাকবে। অর্থাৎ এটার ক্ষেত্রে হয়তো দেওয়া থাকলো ফাংশন অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার। অর্থাৎ এই ফাংশনটা দেখেই আমরা বুঝে যাই কি এটা ইভেন ফাংশন। তাহলে এই ফাংশন সম্পর্কে যাই জিজ্ঞেস করুক আমরা বলে দিতে পারবো। যদি এই ফাংশন সম্পর্কে বলে যে bn কত হবে, তাহলে এখানে অপশনে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু যেহেতু এটা আমরা ইভেন ফাংশন হলে bnটা কি হয়, 0 হয়ে যায়। তাহলে bn যেহেতু 0 হবে সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে না, সরাসরি bn সমান 0 বলতে পারি। অথবা এরকম f of x is equal to x স্কয়ার দেওয়া আছে, bn না জিজ্ঞেস করে বললো যে b5 কত, তো b5টা আমার জানি bn সমান 0, তার মানে b5টাও কি হবে, 0 হবে। ওকে, আচ্ছা যদি a নট জিজ্ঞেস করে তাহলে a নট কি হবে, এই লিমিটের ভিতর f of x এর জায়গায় আমরা এখানে কি বসাবো, x স্কয়ার dx। আচ্ছা, কখনো এটা এই যে এটার যে ইন্টিগ্রেশন এটা করার পরেও কোনো ভ্যালুটা আমার অপশনে থাকতে পারে, অথবা এইভাবেও সরাসরি অপশনে থাকতে পারে। তাহলে সেখান থেকে আমরা সহজেই a নট বা an এর ক্ষেত্রেও আমরা an হইলে এখানে কত হতো, এখানে শুধু x স্কয়ার বসতো, সেই অনুযায়ী যা আসতো সেটাই। অর্থাৎ এটা ইভেন ফাংশনের ক্ষেত্রেও একই কথা, আমার অড ফাংশনের ক্ষেত্রেও একই কথা, যে এখানে আমার এমন একটা ফাংশন দেওয়া থাকবে যেটা বলা থাকবে না, কিন্তু আমার ফাংশনটা দেখেই বুঝতে হবে। যেমন এর আগে একটা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কি দিয়েছিলাম, এক্স প্লাস সাইন এক্স, এই ফাংশনটা অড ফাংশন, বা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু শুধু এক্স, এই ফাংশনটা কি অড ফাংশন। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করলো যে এই ফাংশনের এ নট সমান সমান কত, সো এ নট সমান সমান কি, আমরা ফাংশনটা দেখেই বুঝতে পারবো যে এই ফাংশনের এ নট কি হবে, 0 হবে, বা এটার এ এন সমান সমান কত হবে, 0 হবে, এবং বি এন সমান সমান হবে। আচ্ছা, এখন দুটো জিনিস খেয়াল করি। তাহলে ইভেন ফাংশনে শুধু কি থাকতেছে, কস টার্ম থাকতেছে, এবং অড ফাংশনে শুধু সাইন টার্ম থাকতেছে। তাহলে আমার প্রশ্ন আসতে পারে যে ইভেন ফাংশনে কোনটা থাকে, কোনটা কন্টেইনস করে। ইভেন ফাংশনে শুধু কি কোসাইন টার্মস, এবং অড ফাংশনে শুধু সাইন টার্মস, এভাবেও জিজ্ঞেস করতে পারে। আরেকটা বিষয় হাফ রেঞ্জ, যদিও এটা পরে উল্লেখ করা আছে, কিন্তু সেটাও আসছে এখান থেকে। যেমন এটার ইন্টারভাল কত ছিল আমরা যখন পড়েছিলাম, an মাইনাস এল থেকে এল, তো এটা 0 থেকে এল হয়ে গেছে, এটা কত হয়েছে, 0 থেকে এল হয়েছে, মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে এটাকে বলা হচ্ছে হাফ রেঞ্জ। হাফ রেঞ্জের আমার ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করা, ঠিক আছে। তো পরেরটাও এক্ষেত্রেও তাই, মাইনাস এল থেকে এল ছিল, এখানে হয়েছে কত, 0 থেকে এল। তাহলে এটাই কি, এটার ক্ষেত্রে কি হচ্ছে, অড ফাংশনের ক্ষেত্রে হাফ রেঞ্জ, ঠিক আছে। আমি এটা হলো ইভেন ফাংশন এবং অড ফাংশনে, যেটা আমার -π থেকে π পর্যন্ত ছিল, তাহলে এখানে ইন্টারভাল কত হবে, 0 থেকে π পর্যন্ত, সেটাও আমি দিয়ে দিয়েছি। এটাও আমরা দেখে রাখবো, জেনারেলটা মনে থাকলে এটা আমাদের জন্য সহজ হয়। আচ্ছা, তো হাফ রেঞ্জ যেটা বললাম যে এটার কি ছিল, এই যে 0 থেকে এল, অর্থাৎ রেঞ্জটা কি হয়ে গেছে, হাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে হাফ রেঞ্জে এর আগে যেটা বললাম যে সেটা কখন ঘটে, ইভেন ফাংশনের ক্ষেত্রে, এবং সেটা অনলি ইভেন ফাংশনের কি হয়, কোসাইনটা কন্টেইনস করে। আর অড ফাংশনের ক্ষেত্রে হাফ রেঞ্জ সেটা কি করে, শুধু সাইন কন্টেইনস করে। তাহলে এই কয়েকটা কথা আমরা একটু মনে রাখবো, এমসিকিউ এর জন্য কাজে দেবে। এরপর হলো পার্সেভালস আইডেন্টিটি, এটা আমার সেই ফুরিয়ার সিরিজ। এই ফুরিয়ার সিরিজের পার্সেভাল আইডেন্টিটি হবে 1/π মাইনাস π থেকে π f of x হোল স্কয়ার dx।
এটা সমান সমান a নট স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত an স্কয়ার প্লাস bn স্কয়ার। আচ্ছা, এখন এখানে এই যে এইটা 1 বাই পাই, এটা একটু বুঝতে হবে। হয়তো আমরা মনে করতে পারি যে এখানে মাইনাস পাই, এখানে মাইনাস পাই, এখানে প্লাস পাই আছে এটার কারণে, কিন্তু এটা আসলে হলো নিচের এটা হলো, এটা আসলে হয় 2 ডিভাইডেড বাই এই দুইটার ডিফারেন্স, মানে এইটা মাইনাস এইটা, অর্থাৎ পাই মাইনাস মাইনাস পাই মানে 2 পাই। তাহলে 2 কাটার পর 1 বাই পাই থাকে। অর্থাৎ এখানে যদি আমার লিমিটটা আলাদা থাকে তাহলে এইটার সামনেরটাও একটু পরিবর্তন হবে। যদি এখানে a এখানে b থাকতো তাহলে হতো 2 ডিভাইডেড বাই b মাইনাস a। ঠিক আছে? আচ্ছা, পার্সেভাল আইডেন্টিটির বাকি অংশগুলো তাহলে আমরা এইটা মুখস্থ রাখবো এবং এইটা এই যে এই অংশটুকু লেখা এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে এটা হলো পার্সেভাল আইডেন্টিটি। আচ্ছা, আর কমপ্লেক্স ফর্মে এইটা, এবং তখন কি হবে আমার পার্সেভাল আইডেন্টিটি কি হয়ে যাবে এইটা। তাহলে এই দুটা জিনিস আমরা মনে রাখবো। এখন এখানে একটা স্পেশাল কেস আমরা এখান থেকেই বলতে পারি, যদিও আমি পরে উল্লেখ করে দিয়েছি, যেটা হলো যদি f অফ x, যদি f অফ x ইভেন ফাংশন হয়, তাহলে ইভেন ফাংশন হইলে কি হয়, আমার ইভেন ফাংশনে pn ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এই টার্মটা আমি 0 বসায় যা থাকবে সেটা। এইটা যদি আমার অড ফাংশন হয়, মানে বেজোড় ফাংশন হয়, বেজোড় ফাংশন হলে এইটা 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, কিন্তু এটা থেকে যাবে। আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে যা হবে অর্থাৎ এখানে n ইজ ইকুয়াল টু 1 থেকে কি থাকবে, শুধু bn এর উপর স্কয়ার। এখন বিষয় হলো যে আমার এখানে ফাংশন অফ x আগের মতোই অড না ইভেন বলা নাও থাকতে পারে, এবং বলা মানে না থাকার সম্ভাবনাটাই বেশি। সেখানে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এমন একটা ফাংশন থাকবে যেটা আমরা দেখে বুঝতে পারবো যে এটা অড ফাংশন না ইভেন ফাংশন, এটা আমাদের তখন দেখে বুঝতে হবে। তবে আপাতত এই আইডেন্টিটি দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে স্পেশাল কেস যেটা আমি বললাম সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার রাইমান থিওরেম, যে ফাংশন অফ এক্স যদি এটা সেকশনালি বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হয় এই লিমিটের ভিতর, তাহলে এটা কি করে কনভার্স করে, মানে অর্থাৎ এদের টেন্ডস টু ইনফিনিটি হলে এটা কি হয়, 0 হয়। এটা cos nx এর ক্ষেত্রে এবং sin nx এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা আমাদের সরাসরি এমসিকিউতে আসতে পারে যে যদি ফাংশন অফ এক্স সেকশনাল কন্টিনিউয়াস এত থেকে এতর ভিতর হয় তাহলে নিচের কোনটি সত্য বা কোনটি রাইমানস থিওরেম। সো এইখান থেকে আমরা যেমন এইখানে আছে, এখান থেকে আমার অপশন রাইমানস থিওরেমের দুটোর ভিতর কোনটা, এইটা একটা পড়ে। ঠিক আছে, সো এটা সমান সমান 0, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এবং এটার লিমিট দেওয়া আছে এইটা, তাহলে এটা সমান সমান কত হবে। একটু আগেই আমি দেখেছি n টেন্ডস টু ইনফিনিটি হলে শুধু এখানে কি ফাংশন অফ এক্স ছিল, এখানে ফাংশন অফ এক্স কি একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা সমান সমান কি হবে, অবশ্যই আমার 0 হবে। অর্থাৎ এই অর্থে ফাংশন অফ এক্স সরাসরি মানে না করে ফাংশন অফ এক্স টাই উল্লেখ করে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী যা হবে, তাহলে এখানে অ্যান্সার হবে আমার বি। আচ্ছা, পরেরটা রাইমানস থিওরেম ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস টু ইউজ টু শো। আচ্ছা, একটু আগেই বললাম যেটা কনভার্স করে এবং সেটা কোথায়, এই ফুরিয়ার কোএফিশিয়েন্ট কোথায়, টু
0-তে, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার আমি বলতে পারি বি। আচ্ছা, হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, আচ্ছা হাফ রেঞ্জ কোসাইন সিরিজ ফাংশন অফ এক্স 0 থেকে এল এক্সটেন্ডেড এস। তাহলে হাফ রেঞ্জ এটা কোসাইন সিরিজ, একটু আগে দেখালাম কোসাইন সিরিজটা কি ইভেন, তাহলে এটা কি হবে ইভেন ফাংশন ইন মাইনাস এল থেকে এল, তাহলে অ্যান্সার হবে কত বি। যদি এখানে সাইন বলতো তাহলে সাইনটা কি ছিল, সাইনটা কোথায় পেতাম অড ফাংশনের জন্য, তাহলে এখানে কত হতো অড ফাংশন ইন মাইনাস এল থেকে এল। আচ্ছা এখানে কোসাইনেরটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা তাহলে কোসাইনটা কি করে, অলওয়েজ হোল্ডস কি করে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ কোসাইন টার্মস। এরপর হলো ডিরিচলেট কন্ডিশন। এই ডিরিচলেট কন্ডিশনে যে ফাংশন অফ এক্স এদের ইন্টারভাল মাইনাস এল থেকে এল, হ্যাঁ তাহলে এটা কি হবে, প্রথম যে কন্ডিশন এটা হলো সিঙ্গেল ভ্যালুড, ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড হবে, অর্থাৎ এমন কোনো পয়েন্ট পাওয়া যাবে না যেটার জন্য, যে পয়েন্টের জন্য আমার ওই ফাংশনটা একাধিক ভ্যালু দেয়। যদি এরকম ঘটনা ঘটে যে ওইটার জন্য একাধিক ভ্যালু দেয় তাহলে সেটা ডিরিচলেট কন্ডিশনের কি করবে, একটা কন্ডিশন ফেল করবে। আচ্ছা এরপর হলো পিস ওয়াইজ কন্টিনিউটি বা সেকশনালি কন্টিনিউটি, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সেকশনে কি থাকবে কন্টিনিউয়াস হবে, এবং পিস ওয়াইজ কি হবে মনোটোনিসিটি, অর্থাৎ নির্দিষ্ট সেকশনে এটা কি হবে একই রকম হবে দেখতে। অর্থাৎ আমি যদি একটা এইরকম 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 ফাংশন আঁকি, আচ্ছা এটাকে স্কয়ার ফাংশন বলে আমরা দেখব, তাহলে এটা নির্দিষ্ট অংশ পাওয়ার পর কি একই একই রকম, অর্থাৎ মানে আমি যদি এখান থেকে এইভাবে চিন্তা করি তাহলে কি হবে একই রকম পাওয়া যাবে। তাহলে এটা হলো পিস ওয়াইজ মনোটোনিসিটি আছে, কিন্তু যদি এরকম না হয় তাহলে কি হবে, সেটা পিস ওয়াইজ মনোটোনিসিটি থাকবে না, সেক্ষেত্রে এই ডিরিচলেট কন্ডিশন কি করবে ফেল করবে। আচ্ছা এরপর দেখি এই ডিরিচলেট কন্ডিশন যদি আসলে তিনটা কন্ডিশনে যদি স্যাটিসফাই করে তাহলে সেই ফুরিয়ার সিরিজ কি হয় কনভার্স করে টু all points where f of x is continuous, আর যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিতে কি হবে সেটা কনভার্স করে কোথায় এভারেজ অফ লেফট এন্ড রাইট লিমিট, অর্থাৎ এইখানে এই পয়েন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ডিরিচলেট কন্ডিশনের এটা দিয়ে দেয় যে এটা কিভাবে কনভার্স করে, যদি ডিরিচলেট কন্ডিশন থিওরেম যদি মানে ডিরিচলেট কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটা ডিসকন্টিনিউটিতে কিভাবে কনভার্স করে যে এভারেজ অফ লেফট এন্ড রাইট লিমিট। এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে এফ অফ এক্স -1 থেকে -1 এবং 1 এই ভ্যালুর জন্য 1 এবং এই ইন্টারভ্যালের জন্য -1, তো এটা একটা স্কয়ার ওয়েভ, একটু আগে এই দেখাইলাম। আচ্ছা আমি একটু বোঝাই যারা স্কয়ার ওয়েভ সম্পর্কে। আচ্ছা এটা কি যখন -π থেকে 0 পর্যন্ত তখন কি থাকবে এরকম, এবং হঠাৎ করে সেটা কি উপরে উঠে যাবে, কারণ তারপর কি এটা এই ভ্যালুর জন্য আবার 1, তারপর এটা কি হয় আবার নেমে আসে, আবার এরকম হয় এরকম এটা নির্দিষ্ট পিরিয়ডে কি হতে থাকে এভাবে চলতেই থাকে। তো এটা দেখতে স্কয়ারের মতো লাগে অনেকটা, এই জন্য এই ওয়েভটার নাম হলো কি স্কয়ার ওয়েভ। তাহলে এটা আমরা দেখবো যে এই ডিরিচলেট কন্ডিশন ইয়ে করে কিনা, এটা হলো ফাইনাইট এবং পিস ওয়াইজ কি কন্টিনিউয়াস, অর্থাৎ এই এতটুকুর জন্য কি এটা 1 এই ভ্যালু যেমনই হোক এক্স এর ভ্যালু এখান থেকে এইটুকুর জন্য কি 1 এবং এতটুকু থেকে, অর্থাৎ এইটা
শুধু এক্স ইজ ইকুয়াল টু 0 আর এখানে শুধু জাম্প করে। আচ্ছা, এরপর মনোটনিক, আমি এর আগে এটা উদাহরণ দিয়ে দেখালাম মনোটনিক। তাহলে এইটা কি করবে, ডিরিচলেট যে কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করবে, তার মানে এটার একটা ফুরিয়ার সিরিজ পাওয়া যাবে এবং সেটা কনভার্স করবে কি ফাংশন অফ এক্স এর, মানে যেখানে কন্টিনিউয়াস সেখানকার সব পয়েন্ট এবং ডিসকন্টিনিউটি কি এভারেজ অফ লেফট অ্যান্ড রাইট সাইড লিমিটে। এরপর আমরা দেখব ফুরিয়ার সিরিজের সাফিসিয়েন্ট যেটা কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশনে এফ অফ এক্স কি হবে, এখানে কন্টিনিউয়াস হবে, যেমন উদাহরণ হিসেবে এটা আছে। তাহলে প্রথমটা কি হবে, এফ অফ এক্স কি হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে এই টার্মের ভিতরে। এটার আগেরটার সাথে এটার পার্থক্য হলো ওইটা কি ছিল সেকশনালি বা পিস ওয়াইজ কন্টিনিউয়াস, এটা কি হবে এই ইন্টারভালে টোটালটাই কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এবং এফ অফ মাইনাস পাই ইজ ইকুয়াল টু এফ অফ পাই হতে হবে। আর থার্ড হইল এই যে এফ অফ এক্স এর যে ডেরিভেটিভ সেটা সেকশনালি বা পিস ওয়াইজ কন্টিনিউয়াস হবে এই ইন্টারভালের ভিতরে। তাহলে ফুরিয়ার সিরিজে সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এইটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হবে এটার ইউনিফর্মলি কনভার্স করবে। তাহলে এই যদি এই তিনটে শর্ত ইয়ে করে ইউনিফর্মলি কি করবে, কনভার্স করবে। আর ডিরিচলেটের ক্ষেত্রে একটু আলাদা, দুইটার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবো। ওইটার ক্ষেত্রে কি ইউনিফর্মলি না, ওইখানে আমার যে কোনো পয়েন্টে এবং মূলত যেটা আমার ডিসকন্টিনিউটিতে যেটা দেওয়া ছিল যে এভারেজ অফ লেফট অ্যান্ড রাইট লিমিটসে। সো এইখানেই একটু আলাদা। আচ্ছা, এটা কোন কাদের স্যাটিসফাই করে তাদের ভিতরে একটা হলো আমরা দেখব স্কোয়ার ওয়েভ, আচ্ছা সটুথ ওয়েভ। আচ্ছা, সটুথ ওয়েভটা এইরকম, মানে এই অনুযায়ী ঠিকঠাক বাড়তেছে এবং হঠাৎ করে কি করবে, ফল করবে। আবার এইরকম, তারপরে আবার এইরকম এরকম এরকম এবং হঠাৎ করে কি করবে, ওঠানামা করবে। তাহলে এটা হলো শর্ট হতো। আর একটা হলো ট্রায়াঙ্গুলার, এটা দেখতে ট্রায়াঙ্গুলার, এটা হঠাৎ করে ফল করবে না, এভাবেই উঠবে এবং এভাবেই নামতে থাকবে। তাহলে এই ধরনের যে ওয়েভটা এটা আসলে ট্রায়াঙ্গুলার ওয়েভ। যদিও আমাদের এইসব কিছু আসবে না, যেহেতু এখানে অপশন আছে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। তাহলে এইসব ক্ষেত্রে কি করবে, ডিরিচলেট কন্ডিশন আসলে স্যাটিসফাই করে। আচ্ছা, এখানে কোথায় কোথায় ভায়োলেট করছে আমরা এটা একটু দেখি। এখানে বলতে পারে যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, এটা ডিরিচলেট কন্ডিশন কোনটা ভায়োলেট করছে, ঠিক আছে। তাহলে ডিরিচলেট কন্ডিশন কি ছিল, যে ওইটা ফাইনাইট, এটা হবে ফাইনাইট থাকবে ডিসকন্টিনিউটি। এখানে কি হয়েছে, এটা হলো ইনফাইনাইট, অর্থাৎ আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয় ফাংশন অফ এক্স কি হয়, ইনফাইনাইট হয়, বা আমরা যেটাকে বলি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তো এইরকম যদি কোনো ফাংশনের ভিতর থাকে তাহলে সেটা কি হবে না, সেটা ডিরিচলেট কন্ডিশন কি করবে না, স্যাটিসফাই করবে না। যেমন 10x, এটা আমি π/2 এর জন্য প্লাস মাইনাস π/2 এর জন্য এর ভিতরে আছে, সেটার জন্য কি হবে, ইনফাইনাইট। আর একটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন 1/x, তাহলে এটা এক্স যত ইয়ে হবে সেটা আস্তে আস্তে কি হবে, এক্স যত ছোট হবে সাইন এক্স এর ভ্যালু তত বেশি হবে, অর্থাৎ এটা খুব দ্রুত এখানে অসিলেট করবে। হ্যাঁ, মানে এক্স ইজ ইকুয়াল টু 0 এখানে খুব ঘন ঘন অসিলেট করবে, অর্থাৎ দেখতে একই রকম হবে না, অর্থাৎ মনোটনিক যে আমার সেকশনাল যে মনোটনিক সেই জিনিসটা থাকবে না। যেমন এটা সেকশনাল যদি মনোটনিক করি, এটা সব সময় কি একই রকম, বা আমি যদি এটার ক্ষেত্রে
করে সেকশনালি মনিটরিং, মানে একই রকম দেখতে আমি ভাগ করতে পারবো। সো এইটা এই যে এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা আমার ডিরিচলেট কন্ডিশন ভায়োলেট করতেছে। তাহলে আমার এখানে কোশ্চেন আসতে পারে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন 1/x, তাহলে এটা ডিরিচলেট কন্ডিশনের কোনটা বা কোন কন্ডিশন এটা ভায়োলেট করতেছে, বা এই ফাংশনটা ভায়োলেট করতেছে কিনা, বা নিচের কোন ফাংশনটা ডিরিচলেট কন্ডিশন ভায়োলেট করে, এভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এখানে কিছু আমি দিয়ে রেখেছি, যেটা হলো which of the following is not requirement ডিরিচলেট কন্ডিশন অফ ফুরিয়ার সিরিজ এক্সিস্ট। তাহলে এটা পিরিয়ডিক, অবশ্যই পিরিয়ডিক হতে হবে, এটা পিসওয়াইজ বা সেকশনালি কন্টিনিউয়াস। আচ্ছা, হ্যাভ ইনফাইনাইট ম্যানি ডিসকন্টিনিউটিস, তাহলে ইনফাইনাইটলি ম্যানি ডিসকন্টিনিউয়াস থাকলে হবে না, এটা কি ছিল, ফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল। সো এই অপশনটা আমার রিকোয়ারমেন্টের ভিতর না, আর এটা আমার রিকোয়ারমেন্টের ভিতর আছে সিঙ্গেল ভ্যালুড পিরিয়ডিক। তো এভাবেও আমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই যেমন f of x জাম্প ডিসকন্টিনিউটি এট সাম পয়েন্ট। আচ্ছা, এই ফুরিয়ার সিরিজ কনভার্স করবে কোন পয়েন্টে, যেমন জাম্প করতেছে ডিসকন্টিনিউটিতে, এটা আমরা ওই যে স্কয়ার ওয়েভে দেখছিলাম। হ্যাঁ, এই যে এটা ডিসকন্টিনিউটিতে এখানে কি করতেছে, জাম্প করতেছে, বা এখান থেকে জাম্প করে নিচে নামতেছে। তো এটার ক্ষেত্রে কি হবে, আমার এটার ক্ষেত্রে স্কয়ার ওয়েভের ক্ষেত্রে কি আমরা জানি যে স্কয়ার ওয়েভের ক্ষেত্রে আমার ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে ডিরিচলেট কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারি এটা কনভার্স করবে কোথায়, এভারেজ টু দ্য লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটস। সো অ্যান্সার হবে এইটা। আচ্ছা, এফ অফ এক্স satisfy ডিরিচলেট কন্ডিশনস ইফ, মানে এইখানে কন্ডিশন গুলাই দেওয়া থাকবে যে এটা যদি পিরিয়ডিক হয়, ফাইনাইট হয়, এবং হ্যাজ অনলি ফাইনাইট ডিসকন্টিনিউটিস, তাহলে এখানে এটাই আছে। আচ্ছা, পিরিয়ডিক কিন্তু ইনফাইনাইট হইলে হবে না, এটা কন্টিনিউয়াস হলে হয়, কিন্তু এটাই যে শুধুই কন্টিনিউয়াস হলে, সো এখানে এই যে অনলি কথার জন্য এটা বাদ হয়ে গেছে, যে এটা শুধু কন্টিনিউয়াস সবখানেই কন্টিনিউয়াস হতে হবে তবেই হবে তা না। সো কন্টিনিউয়াস হলে সমস্যা নাই, কিন্তু শুধু কন্টিনিউয়াস হলেই হবে তা না, কারণ এখানে কি আছে, মাঝে মাঝে আমার ডিসকন্টিনিউটিস থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, is infinite, আচ্ছা, বাট দিস ওয়াজ ডিউ, অর্থাৎ ইনফাইনাইট হইলে আমরা কি হবে না, আগে বলেছি ইনফাইনাইট হইলে এটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে না। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে ডিরিচলেট কন্ডিশন কোনটা স্যাটিসফাই করে আর কোনগুলো স্যাটিসফাই করে না। আশা করি এখান থেকে আমরা সহজেই, আচ্ছা, ফুরিয়ার সিরিজ, আচ্ছা, নেসেসারি কন্ডিশন, যেটা আমার এই যে ফুরিয়ার সিরিজের জন্য নেসেসারি কন্ডিশন এইটা, তো আমরা 2 নম্বরেই পড়ছিলাম যে f of minus pi is equal to pi। আচ্ছা, তাহলে এইটা যদি কন্টিনিউয়াস হয় এবং এইটার ভিতরে এবং এইটা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ইকুয়াল হলে তো আমার এটা আমার ওই যে ফুরিয়ার সিরিজের যে নেসেসারি কন্ডিশন সেটা স্যাটিসফাই করতো। তাহলে ওই যেহেতু এটা হচ্ছে না, নট ইকুয়াল টু বলা আছে, তার মানে কি এটা নেসেসিটি কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, তাহলে এটা ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার সেই সিরিজটা কি হতে পারে, কনভার্স করতে পারে কি, আচ্ছা, যদি এটা সমান হইতো তাহলে কি হইতো, এটা এইটার কি বলে ফুরিয়ার সিরিজের নেসেসিটি কন্ডিশন স্যাটিসফাই মানে পূরণ করতো, সেক্ষেত্রে কনভার্স করতো কি ইউনিফর্মলি, কিন্তু এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করতেছে। সেক্ষেত্রে মানে মেন কথা এটা দ্বারাই আমরা মোটামুটি আলাদা করতে পারি যে আমার
ডিরিচলেট কন্ডিশনে এই কন্ডিশনটা দেওয়া নাই, অর্থাৎ এটা যে ইকুয়াল হতে হবে এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই, কিন্তু এটার ক্ষেত্রে ফুরিয়ার সিরিজের যে আমার নেসেসারি কন্ডিশন সেখানে এটা আছে। তাহলে যেহেতু এটা স্যাটিসফাই করতেছে না, মানে অর্থাৎ এটা আমরা ডিরিচলেট কন্ডিশনের ক্ষেত্রে বলতে পারি, কারণ সেটা ফুরিয়ার সিরিজ দেওয়া আছে, তাহলে সেটা কনভার্ট করবে কোথায়, লেফট অ্যান্ড রাইট লিমিটস অফ ইটস ডিসকন্টিনিউটিস, অর্থাৎ এটা তো ডাইভার্স করবেই না। আচ্ছা, এক্সিট বাট কন্টেইনস অনলি সাইন টার্মস, এটাও সত্য না। সো অ্যান্সার হবে বি। আচ্ছা, which of the following functions satisfy all the sufficient condition for uniform converse of the Fourier series? তাহলে ইউনিফর্ম কনভার্স করার জন্য যে সাফিসিয়েন্ট কন্ডিশন কি কি ছিল সেটা সবগুলা, এগুলো সবটাই আমরা মূলত প্রথমত আমরা চেক করব, কারণ এগুলো কন্টিনিউয়াস হবে। আমরা মূলত আগে চেক করব যে f of minus pi is equal to f of pi। তো এটাতেই আমার ম্যাক্সিমাম বাদ পড়বে, হ্যাঁ, এটাতেই আমার ম্যাক্সিমাম বাদ পড়বে। পরে কন্টিনিউটি আমরা সেটা পরে দেখবো, যে আমরা এগুলো দেখে বুঝতে পারি যে সাইন এক্স কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস ফাংশন, এটাও কন্টিনিউয়াস ফাংশন। তাহলে চেক করতে হবে মূলত আমার এইটা। তাহলে এটাতে যদি আমি এফ অফ মাইনাস পাই অর্থাৎ সাইন মাইনাস পাই বসাই, তাহলে সেটা কত, 0, পাই বসালেও 0 অর্থাৎ সমান, এটা স্যাটিসফাই করতেছে, এটা বলতে পারি। তারপর এইটা মাইনাস পাই বসালেও পাই, পাই বসালেও পাই, এটাও স্যাটিসফাই করছে, তাহলে এটাও বলতে পারি। এটার ক্ষেত্রে কি, মাইনাস পাই বসালে মাইনাস পাই আর প্লাস পাই বসালে প্লাস পাই, এটা কি করতেছে না, স্যাটিসফাই করতেছে না। তাহলে আমার ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা, বোথ এ অ্যান্ড বি। ওই যে আমি বললাম যে আমরা যদি এটাই যদি আগে টেস্ট করি, এই সত্যটা মূলত এই সত্যটা ফোকাস করেই এই ধরনের কোশ্চেন করা হবে। এটাই যদি টেস্ট করি আমরা, তাহলে এটাতেই আমরা মোটামুটি উত্তরটা পেয়ে যাব। তারপর যেগুলো হয়তো যদি দুইটা পাই, একটা পাইলে তো হয়ে গেল, একটা পাইলে ওইটাই অ্যান্সার। আর যদি আমি দুইটা পাই তাহলে দেখবো যে এদের ভিতর কোনোটা আর আপনার ডিসকন্টিনিউটি আছে কিনা। যদি ডিসকন্টিনিউটি থেকে থাকে তাহলে সেটা কি হবে, বাদ যাবে। আচ্ছা, এইগুলা কি কি কাজে লাগে, তবে আমার যে সিগন্যাল প্রসেসিং যেটা, এটাই মূল এটা আমরা মনে রাখবো। এইগুলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার কোথায় লাগে, হিট কন্ডাকশনে কোথায় লাগে। আচ্ছা, এই যে ফুরিয়ার সিরিজ যেটা, জোসেফ ফুরিয়ার যিনি এই ফুরিয়ার সিরিজটা ডেভেলপ করছে, উনি আসলে এই হিট ইকুয়েশনটা সলভ করার জন্যই এই মানে ফুরিয়ার সিরিজটা ডেভেলপ করেছেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব। আচ্ছা, এটাও দেখবো, এটা আমরা সেটাই পেয়ে যাবো, এখানে বলার কিছু নাই সময় নষ্ট করার। আচ্ছা, ইমেজ প্রসেসিং আর কোয়ান্টাম মেকানিক্সে, আচ্ছা সেই অনুযায়ী আমার কোশ্চিন থাকলে সেটা আমরা দিতে পারবো। এরপর আমরা আসি লিজেন্ডার পলিনোমিয়াল, লিজেন্ডার ইকুয়েশন। এইটা এই যে এটার অর্ডার বলা হবে ইন অর্ডারের, এবং এটা হলো এটার জেনারেল সলিউশন। তাহলে এই লিজেন্ডারি ইকুয়েশনটাও আমার মুখস্থ রাখতে হবে, এটার জেনারেল সলিউশন যেটা, সেটাও আমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখানে pnx এবং qnx, এদেরকে pnxটাকে লিজেন্ডার ফাংশন ফার্স্ট কাইন্ড বলা হয়, আর এটা লিজেন্ডার ফাংশনের সেকেন্ড কাইন্ড বলা হয়। তো আমরা এখানে পড়ব মূলত ফার্স্ট কাইন্ড নেই, ঠিক আছে, আমাদের যা কিছু আছে এখানে ফার্স্ট কাইন্ড নিয়ে আলোচনা হবে, তবে আমরা একটু দুটোই মুখস্থ করে রাখবো। তাহলে এটা রড্রিক ফর্মুলা অনুযায়ী, আমি এটা আগেই দিয়েছি যদিও এটা পরে আছে, ফর্মুলা অনুযায়ী pnx এইটা। আচ্ছা, তারপর এক্সপ্লিসিট সাম আকারে হইলে
এটা। তো মূলত আমরা এটা একটু মনে রাখবো। আর এখানে এই যে n/2 আসলে আমি যদি এটা m লিখি, এটা আসলে m হলেই ভালো হয়। তাহলে এটার কি যখন জোড় তখন n/2 আর যখন বেজোড় তখন n-1/2 হিসেবে নেবে এই mটা, ঠিক আছে। আর হাইপারজিওমেট্রিক ফর্ম হিসাবে এটা দেওয়া নাই, তবে আমরা এটা মুখস্থ করে রাখবো, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা মুখস্থ করে রাখতে পারি যে pnx এর হাইপারজিওমেট্রিক ফর্ম কোনটা। আর এইটা হলো জেনারেটিং ফাংশন (1/(1 - 2xt + t²) বা এটা যদি বলি 1 - 2xt + t² পাওয়ার কত -½ এটা হলো জেনারেটিং ফাংশন। তাহলে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, v0 x 1 2 3 4 5 6। তো এইগুলো আমরা মুখস্থ করে রাখবো। মুখস্থ করে রাখাটা কেন গুরুত্বপূর্ণ, সরাসরিও জিজ্ঞেস করতে পারে যে v3x, তখন আমি এই পলিনোমিয়াল থেকে ভাঙিয়ে ভাঙিয়ে পরীক্ষার খাতায় লেখা খুব মুশকিল। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সো আমরা অ্যাটলিস্ট কিছু না হলেও মিনিমাম 4 পর্যন্ত তো মুখস্থ রাখবোই, তবে আমার মনে হয় 6 পর্যন্ত রাখাটা অনেকটা সেফ জোনে থাকা। তো মিনিমাম 4 পর্যন্ত আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, এখানে একটা ইয়েতে আমরা এই পলিনোমিয়ালটা একটু খেয়াল করি। v0 x = 1, p0 x = x। আচ্ছা, এটা সমান সমান এইটা। আমি এখানে যদি 0 বসাই তাহলে p0 0 এটা সমান সমান কত হবে? 1। তাহলে p1 এটা যদি 0 বসাই তাহলে এটা কত হবে? p1 সরি এখানে যদি আমি 1 বসাই তাহলে কত হবে? 1। এখানেও যদি আমি 1 বসাই তাহলে এটার ভ্যালু হবে কত? 1। আচ্ছা, এখানে যদি 1 বসাই তাহলে এটার ভ্যালু 1। তাহলে 3 - 1 = 2, মানে এখানে 1/2 এর সাথে এখানে কাটাকাটি গেলে এটাও কত আসবে? 1। এখানে 1 বসালেও তাই, কারণ এই যে এটার ডিফারেন্সও কত আছে, এটা 1 হয়ে যায়, এটা 1 হয়, 3 - 2 কত? 2, এনে কাটাকাটি করলে এটা 1। সো একইভাবে এটাও 1, এটাও 1, এটা 1। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলার কোএফিসিয়েন্ট গুলা, যেগুলো মানে এগুলা যে সহগ আছে x³ বা x², এগুলার প্রত্যেকটা ইয়াতে যে যোগফল সেটা এটার সমান হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি pn মানে সবকিছুর জন্যই কি 0 1 2 3 সবকিছুর জন্যই pn1 = কত হয়? আমার 1 পাওয়া যায়। তাহলে এটাও আমরা এখান থেকে দেখেও বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, qnx এটা আমি দিয়ে রেখেছি, এটা আমি মুখস্থ করব। শুধু qnx এইখানেই এইটুকুতেই গুরুত্বপূর্ণ, এরপর আর qnx নিয়ে আমাদের কোনো মানে নাই বা এমসিকিউ আসবে না। আচ্ছা, আমরা লিজেন্ডার পলিনোমিয়াল ফার্স্ট কাইন্ড এটা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে pn - x = কত? -1 n pnx। আচ্ছা, এখান থেকে আমার তাহলে আমি যদি বলি যে pn -1, তাহলে pn -1 কি হবে? -1 এর পাওয়ার হবে আপনার n আর pn1। আচ্ছা, pn1 মানে কি? আমরা একটু আগেই দেখলাম pn1 সমান সমান কত হয়? 1। তাহলে এই যে pn -1 = কত হচ্ছে? এটা আমরা 1 ধরে নিই, মাউস দিয়ে লেখা খুবই কষ্ট। আচ্ছা, এটা n। pn -1 = কত? -1n, অর্থাৎ এটা n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ পরীক্ষার খাতায় আমার পরীক্ষা এক্সাম হলে এটা আমার pn এটা সরাসরি নাও আসতে পারে, বলতে পারে যে আমার p5 -1 সমান সমান কত? তাহলে n যদি বেজোড় হয় তাহলে কত হবে? -1 হবে। যদি আমাকে জিজ্ঞেস করতো p6 -1,
তাহলে কত হতো, এটা জোর হইতো, তখন এটার ভ্যালু হইতো কত 1। সো আমার এইভাবেও সরাসরি এমসিকিউতে আসতে পারে যে p6 - 1 সমান সমান কত। তো আমরা এটা সরাসরি বলতে পারি যে এটা দেখে, অথবা কি যদি আমাদের যে p5 জানা ভ্যালু, ওই ভ্যালুতে -1 বসাই দিলে যা আসবে তাই, ঠিক আছে। সো সেটা তো আমার কষ্ট করে, আমি এটাতে কি করতে পারতেছি, এটা দেখেই আমরা বুঝে ফেলতে পারতেছি। ওকে, তাহলে এই দুটা। আচ্ছা, এরপর হলো অর্থোগোনালিটি, অর্থাৎ এই পি অফ এম এক্স আর পি অফ এন এক্স এটা কি অর্থোগোনাল হবে যখন কি এম নট ইজ ইকাল টু এন, আর যদি সমান হয়, অর্থাৎ এম আর এন সমান, অর্থাৎ এম এর জায়গায় কি হলো, আমি যদি এন বসাই দিই তাহলে পি এন এক্স ইন্টু পি এন এক্স, অর্থাৎ পি এন এক্স এর উপর কি হোল স্কয়ার থাকতে পারে, এটা সমান সমান কত হবে 2/2n + 1। সো এইটা এই অর্থোগোনালিটি থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তবে এখানে কি থাকবে, এম আর এন এভাবে বলা থাকবে না যে এখানে এম নট ইকাল টু এন হলে কি হবে, আমার ধারণা এটা বলা থাকবে না, কারণ ওখানে সরাসরি বলবে যে এখানে p3x আর p2x dx সমান সমান কত। তো যখন দেখবো যে এই দুটা কি আলাদা, সমান না, তখন কি বলবো আমরা, তখন বলবো যে আমরা 0। আর যদি এখানে p2x এখানে p2x সমান, অর্থাৎ p2x এর উপর হোল স্কয়ার, তখন কি হতো, n ইজ ইকাল টু কত বসতো 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ 2/5। এটা আমরা অর্থোগোনাল প্রপার্টিজ থেকে আমরা পাইতে পারি। সো আমাদের কোশ্চেনটা এইভাবে আসার সম্ভাবনা, মানে সরাসরি যে এই অর্থোগোনাল প্রপার্টিজ কোনটা, এইভাবে আসার সম্ভাবনা কম। তবে এখানকার ভ্যালু দিয়ে, অর্থাৎ এখানে বলা থাকলো p5x p6x dx সমান সমান কত। সো যেহেতু সমান না, আমরা তখন কি করবো, এটা সমান সমান আমরা সরাসরি কিছু দেখবো না, কি 0 যেখানে অ্যান্সার আছে আমরা এক দেখাতেই বলে দিতে পারবো সেটা 0। আর যদি সমান হয় তাহলে আমরা এই জায়গায় ভ্যালুটা বসে আমরা নির্ণয় করবো সেটার ভ্যালু কত হবে। আচ্ছা, রিকারেন্স ফর্মুলা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর যে ডেরিভেটিভসের এইটা সেকেন্ড রিলেশন যেটা, এইটা আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এখন আমি আপনাদের একটু বলছিলাম যে কয়েকটা অ্যাটলিস্ট p4 বা p5 পর্যন্ত মুখস্থ রাখাটা খুব ভালো। যদি আমি সেটা মুখস্থ রাখতে পারি, আমার সুবিধা কি, পরীক্ষার হলে কি হবে, আমি এই আমার অপশানে এন আর এম, সরি এন এন প্লাস এন মাইনাস, এটা এমনভাবে এদিক ওদিক থাকবে, এটা আসলে খুঁজে পাওয়া মুশকিল হবে অরিজিনালটা। আমরা ওইখানে আমাদের জানা মুখস্থ থাকলেও পরীক্ষার হলে আমরা ভুলে যাব। তবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইখানে যে অপশন আছে সেই অপশনে আমরা কি জানি, পি নট এক্স ইজ ইকাল টু কত, ওয়ান, পি এ 1x ইজ ইকাল টু এক্স, p2 ইজ ইকাল টু, তাহলে এই ভ্যালুগুলো কি আমরা যে অপশনগুলোতে আছে সেই অপশনগুলোতে বসায় দিতে পারি, বসায় দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলায় নিতে পারি। তাহলে যদি সেখানে যদি 4টা অপশন থাকে, একটা অপশন যদি আমার এই ঘটনাকে, মানে আমার এই ভ্যালুগুলো বসানোকে স্যাটিসফাই করে, তাহলে বুঝে যাবো যে ওইটাই আমার অপশন। আর যদি একাধিক হয় সেক্ষেত্রে আমার জন্য একটু কষ্ট হবে, তখন ভ্যালুগুলো আর একবার একটু চেঞ্জ করে নিয়ে আমরা দেখতে পারি যে কোনটার জন্য, ওই দুটার ভিতরে তখন আবার কোনটার জন্য সত্য হয়। তবে আমার ধারণা এভাবে হয়ে যাবে, অর্থাৎ আমার কোনো একটা প্রশ্ন না পারার চেয়ে আমি অপশন টেস্ট করে এভাবে করে ফেলতে পারি, তাই না? তো আমরা সেই অনুযায়ী দেখবো, অর্থাৎ এভাবেই দেওয়া আছে, আমি যদি এন এর ভ্যালু 0 বসাই তাহলে সেই অনুযায়ী আমি কি একটা ফর্মুলা পেয়ে যাই, সেখান থেকে কি আমি p0 p1 p2 ওই ভ্যালুগুলো বসাই দিলেই আমরা দেখতে পাবো যে কোনটার জন্য সত্য। সো হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু একটা মার্ক আমার পরীক্ষার হলে সেরে আসার চেয়ে আমি কি করতে পারবো, আমি সময় থাকলে সেটা সলভ করে আসতে পারবো, ঠিক আছে। সো আমি ওই ভ্যালুগুলো করবো, এবং এসব ক্ষেত্রে কি করবো, আমরা অপশন টেস্টেও ওই ভ্যালুগুলো বসায় দিয়ে আমরা এটা খুঁজে বের করতে পারবো, কারণ পরীক্ষার হলে এটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক। এবং
আমরা যেন ভুলে না যাই সেজন্য এইগুলা একটু খুব বেশি প্র্যাকটিস করব, এবং এন এর ভ্যালু 1 বা 2 বসাইলে কেমন হয় সেটাও একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। আমাদের এই যে লিজেন্ডারি যে ইকুয়েশন ফাংশন, এগুলো আমার কোথায় কাজে লাগে? তবে আমি এটার একটা সামারি টেনে দিই। এটা হলো যেটাতে আমার স্ফেরিক্যাল সিমেট্রি আছে যেসব জায়গায়, সেসব ক্ষেত্রে আমার এই লিজেন্ডারি ইকুয়েশন কাজে লাগে, যেমন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ক্ষেত্রে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমার স্ফেরিক্যাল সিমেট্রি আছে, কারণ যে গোলকের সেটা স্ফেরিক্যাল সিমেট্রি কোয়ান্টাম মেকানিক্সে, অর্থাৎ যেগুলা এটা আমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমার এই লেজেন্ডারি ইকুয়েশনটা কাজে লাগে। যেসব ক্ষেত্রে আমরা দেখব এই অংশটা আছে, যেমন অ্যাস্ট্রোনমিতেও আমার লাগবে, কারণ সব গোলক টোলক সব স্ফেরিক্যাল সিমেট্রি একটা ব্যাপার আছে, আমরা সেখান থেকেও বলতে পারি। তারপরে আমরা কিছু এই যে এগুলো একটু আমাদের মুখস্থ মতোই দেখে নিতে পারি, এগুলো আমি যেহেতু লিখে দিয়েছি এগুলো বলে সময় নষ্ট না করি। তবে সামারি টানলাম, আমরা সামারিটা কি লেজেন্ডারি ইকুয়েশনের জন্য আমরা কি দেখব? স্ফেরিক্যাল। সো স্যার যদি কোনো কোশ্চেন দিয়েও থাকে তো এমন ভাবেই দিবে যেন আমরা বুঝতে পারি যে এটাতে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কথা উল্লেখ থাকবে বা ওটা সম্পর্কে ইঙ্গিত থাকবে। আচ্ছা, এই যে 3 টার্ম রিকারেন্স রিলেশন কোনটা? এই যে সবগুলাই দেখতে দেখতে কোথায় যে n+1, কোথায় যে n-1 পরীক্ষার হলে আমরা ভুলে যাব। সো এই যে ফর্মুলাগুলো এটা আমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করব। আর একটা বিষয়, এটা আমি দিয়েছি যে এখানে বলা আছে যে p0x = 1 আর p1x যদি x হয় তাহলে p2x কত ইউজিং দিস রিকারেন্স রিলেশন। এই কথাটা আমাদের ভরকানোর জন্য দেওয়া থাকতে পারে, আমরা খুঁজে মরে যাব যে কোন রেকারেন্স রিলেশন কোথায় বসাবো না বসাবো। আমি এটা ইউজিং রেকারেন্স রিলেশন দিয়েই করি, আর এমনিতেই করি p2x অলওয়েজ p2x। তাহলে p2x যদি আমার মুখস্থ থাকে p2x সমান এইটা, আর ইউজিং রেকারেন্স রিলেশন এইগুলো আমার দেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা এটা করতে পারি। আচ্ছা, রেকারেন্স রিলেশন আমরা যদি n এর ভ্যালু 0 বসাই তাহলে আমি এটাতে একটু দেখি কেন ব্যবহার করা হয়। এই 0 এবং 1 বের করার পর বাকিগুলা এই রেকারেন্স রিলেশন থেকেই বের করা যায়। কিভাবে? এটা n এর ভ্যালু যদি 0 হয় এটা 1 হয়, এটা সরি n এর ভ্যালু যদি আমি 1 বসাই এটা কত হয় 2, এটা p1 আর এটা কত p0। তাহলে p0 জানি এবং p1 ও জানি, তাহলে কি পাবো? এখান থেকে p2টা যেভাবে হোক বের করে ফেলতে পারবো সেই ভ্যালুটা। তো তারপরের বার যদি n = 2 বসাই, এখানে কত p3, সে p3টাও পেয়ে যাবো, কারণ এখানে তখন p2 p1 এই ভ্যালুটা। সো এই দুটো থাকলে আমরা এই রেকারেন্স ফর্মুলা দ্বারা কাজে এটা বাকিগুলা আমি ওই n টার্ম পর্যন্ত যা খুশি তাই আমরা বের করতে পারবো। আচ্ছা, এখানে আমি রেকারেন্স রিলেশন এটা দেওয়া আছে ফর, আমি এটা এভাবে দিয়েছি যে ফর n = 2 এর জন্য কোনটা সত্য। তো এখানে n = 2 বসাই আমরা এটা বলতে পারি, কিন্তু পরীক্ষাতে হলে এটা থাকবে না, বলবে যে এখানে নিচের কোনটি সত্য। সো আমরা তখন যেহেতু 3 তে আছে, তার মানে এই রেকারেন্স ফর্মুলাতে এখানে যদি n = 2 বসাই তাহলে এখানে n = কত 2, তাহলে এই অনুযায়ী এখানেও 2, এই অনুযায়ী বসাইলে যেটা সত্য হয় সেটাতেই আমরা টিক চিহ্ন বসাবো। অর্থাৎ পরীক্ষার হলে এইভাবে এটা উল্লেখ করা থাকবে না রেকারেন্স ফর্মুলাটা, শুধু বলা থাকবে যে নিচের কোন রিলেশনটি সত্য। সো আমরা এটা এই রেকারেন্স থেকে বুঝে নেব। আচ্ছা, এরপর অর্থগোনাল থেকে আমি বলেছিলাম যে এটা লেজেন্ডারি পলিনোমিয়াল, এটা সরাসরি আমি দিয়েছি যে এটার জন্য কি হবে 0, এটা উল্টা যে 0 ফর কি m, এটা বাদ, তাহলে m = n এর জন্য এটা, আর
0 কখন, যদি অসমান হয়, তাহলে আমার অপশন কি হবে, বি। অর্থাৎ এরপরে আমি যাই, এই যে বললাম যে p2x p3x dx সমান সমান কত, যেহেতু এটা আর এটা কি m আর n সমান না, দে নট ইকুয়াল, তাহলে আমরা কি আর কোনো কিছু না দেখে যেখানে 0 আছে আমরা সেখানে বসাই দিতে পারি। আর এই যে p3x, এটার হোল স্কয়ার মানে কি p3x ইনটু p3x, অর্থাৎ এই যে সেম জিনিস, তাহলে n এর ভ্যালু কত, 3, তাহলে n ইজ ইকুয়াল টু 3 যদি বসাই এই ফর্মুলাতে, তাহলে এখান থেকে কত পাওয়া যায়, 2/7, তাহলে যেখানে 2/7 সেটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, তারপর আমি ওই যে রড্রিক ফর্মুলা অনুযায়ী লিজেন্ডারি পলিনোমিয়াল কোনটা, তাহলে অপশন এ। এটা আমার ওই যে বলছিলাম মুখস্থ না থাকলে এটা হবে না, এবং একটা মুখস্থ করারই বিষয়। আচ্ছা, এরপর বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হলো বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ n অর্ডার, ঠিক আছে। এখানে n হলো রিয়েল নাম্বার, মানে ইন্টিজারও হতে পারে, যে কোনো ভগ্নাংশও হতে পারে, তবে যেটা আমি এর আগে বলি নাই যে আমরা লিজেন্ডারি ইকুয়েশনে n এর ভ্যালু 0 1 2 3, মানে 0 প্লাস আমার ন্যাচারাল যে নাম্বারগুলো সেটা, তবে বেসেলস ইকুয়েশনে n কি আমার রিয়েল নাম্বার, তো সেটা 0 থেকে পজিটিভ, মানে অঋণাত্মক সংখ্যাগুলো আমার। আচ্ছা, এখানে এইটার যেটা বেসেলস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড যে nx সমান সমান এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হলো সেকেন্ড কাইন্ড, এটাকে নিউম্যান ফাংশন বলা হয়। তো এই দুইটা আমার মুখস্থ রাখতে হবে, তবে এখানেও আমরা ফার্স্ট কাইন্ড নিয়েই শুধু আলোচনা করব, এবং ফার্স্ট কাইন্ড নিয়ে আমরা করব। আচ্ছা, এইটার যে রেকারেন্স ফর্মুলা, এটার যে অর্থগোনালিটি, এটা আমরা একটু দেখব। এখানে এই জায়গাটা 0 থেকে এতে এর অর্থগোনালিটি, আগে x আছে, আর আমার যে আলফা এম এন বা আলফা এন কে দিয়েছি, এটা কি থাকতে পারে, এইভাবেও না থাকতে পারে, এখানে আলফা এখানে বিটাতেও থাকতে পারে, তবে এটা যে শর্তে আমি বলেছি সেটা কি হতে পারে, এখানে ওইরকম না হতে পারে, আলফা বিটা, এবং সেটা সম্পর্কে কি একটা আলাদা শর্ত দিতে পারে। এখানে লিমিট 0 থেকে a না থেকে 0 থেকে অন্য কিছু থাকতে পারে, তবে এখানে কি থাকবে, 0 থাকবে, ঠিক আছে। 0 থেকে p বা 0 থেকে আচ্ছা কিউ, এই জাতীয় কিছু একটা থাকতেই পারে, ঠিক আছে। আর স্পেশাল ভ্যালু যে নট 0, এটা 1, আর যে n 0, যেটা n গ্রেটার দেন 1, মানে শুধু 0 বাদে এরপর যা হবে সেটার জন্য কি হবে, এটা সমান সমান কি হবে, 0 হবে। আর যে n যে মাইনাস nx ইজ ইকুয়াল টু কত, -1 যে nx, তাহলে এই ক্ষেত্রেও যদি আমি যে মাইনাস n 0 বসাই সেটাও কি হবে, 0, কারণ এটা ইনটু এটা সমান সমান কি, যে n 0 সমান সমান কি হবে আসলে, এটাও 0, তাহলে এখান থেকে এই সিমেট্রি, এখান থেকে আমরা এটা সমান সমান কি পাই, 0ই পাই। আচ্ছা, এই বেসেলস ইকুয়েশন আমরা এটা দেখব, এর আগেরটা বলছিলাম স্ফিয়ারিক্যাল, এটা হবে সিলিন্ড্রিক্যাল। সো যেখানে আমার অপশনে সিলিন্ড্রিক্যাল থাকবে সেইগুলোতে আমার বেসেল ফাংশন ব্যবহার হবে, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে আমার যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেখানে যেটাতে আমরা বুঝবো যে এটা সিলিন্ড্রিক্যাল, বা এখানে উল্লেখ আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস সম্পর্কে বলা আছে, সেইগুলাতে আমরা কি করব, বেসেলস ইকুয়েশন ব্যবহার করব। আচ্ছা, এই যে যেটা সামারি, এর আগে বলছিলাম যে লিজেন্ডারি ফাংশন কি হবে, যেখানে স্ফিয়ারিক্যাল সিমেট্রি, আর বেসেলস ফাংশন যেখানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। আচ্ছা, এই যে এন এক্স, এই যে কয়েকটা আমরা একটু এটার ক্ষেত্রেও স্পেশালি একটু মনে রাখবো। যেমন এখানে যদি আমি দেখেন যে এন এর ভ্যালু কত, 0, তাহলে এটা যে 0, এই যে 0তে এখানে যদি x ইজ ইকুয়াল টু 0 বসাই, এগুলো সব 0, শুধু থাকে কি 1, এই জন্য যে নট 0, এটা সমান সমান কি হয়েছিল, 1। আচ্ছা, n ইজ ইকুয়াল টু 2, আচ্ছা এইগুলোর ভিতর যখন 2 3 অ্যাটলিস্ট 3টা 4টা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, সরাসরি পরীক্ষায় দিয়েও দিতে পারে, যদিও সম্ভাবনা এটার খুবই কম, কারণ এই সিরিজ মনে রাখা
আসলে কঠিন, তারপরেও এটা আমাদের দিয়ে দিতে পারে, তবে দিলে খুব বড়গুলো না দেওয়ার সম্ভাবনাই আছে। আমরা অ্যাটলিস্ট 1 2 3 4 ইয়ে করব, এবং এটা মনে থাকলে এটার জন্য আমার এটা লেখাটা আসলে সহজ। আমরা কি করব, প্রত্যেকটাই এখানে n = 3 জন্য এভাবে যেটা হবে সেটা লেখার চেষ্টা করব, তাহলে 4 5 6 এর জন্য আমরা পরীক্ষায় যদি আসে লিখে ফেলতে পারবো। এবার এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, যে এটা এটা আমরা এর আগেও দেখেছি, এবং যে রিকারেন্স এটা, এই দুটো আমরা আগে দেখেছি। আর এই দুটো মুখস্থ করলে এটার একটা সুবিধা হলো এই দুটার যোগফল থেকে এটা আমরা পাই, আর এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এটা পাই। সো এই দুটো হইলে আমরা এটা মুখস্থ থাকলে, এই দুটো মুখস্থ থাকলে আমরা এই দুটো অটো। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশনের জন্য এটা আমরা মনে রাখবো, আর xn হলে এটাও আমরা মনে রাখবো। সো এই যে এইগুলা, এটার জন্য যে n+1, এটার জন্য যে n-1, এগুলা গুরুত্ব সহকারে মনে রাখবো, কোথায় n+1 কোথায় n-1। কারণ এই একই জিনিস আমরা পরীক্ষার খাতায় এখন হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো তো এরকম সহজ, কিন্তু পরীক্ষার খাতায় যখন মানে পরীক্ষার এক্সাম হলে তখন সব গুলায় যাবে, সব n-1 n+1 সব একাকার হয়ে যাবে। আর স্পেশালি এই দুইটা ভ্যালু আমরা ভালো মতো মনে রাখবো, এটা সরাসরি আসার সম্ভাবনা আছে, কারণ এগুলো সবই থিওরেম হিসেবে ইউজ হয়েছে। আর আরেকটা বিষয়, এটা আমি যেমন লিজেন্ডারি ইকুয়েশনে বলছিলাম যে এগুলা কি থাকতে পারে না, মানে এইভাবে সরাসরি যে থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এখানে কি n = ভ্যালু দিয়ে তারপর থাকতে পারে এবং বলতে পারে নিজের কোন ফর্মুলা মানে কোন রিলেশনটি সত্য, হয়তো n = 1 বা 2 এর জন্য দিয়ে রেখে দিয়েছে, বাকিগুলো আলাদা। সো আমরা এগুলো মুখস্থ করব, সাথে n = 1 2 3 হইলে কেমন হয় সেগুলো একটু ধারণা নিয়ে রাখবো। আচ্ছা, বেসেলসের ক্ষেত্রে এটা হলো জেনারেটিং ফাংশন, এটা আমরা একটু খেয়াল করব, এটা মুখস্থ রাখবো। এবং এটা এর পরের দুইটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তারপরেও আমরা এই দুটা একটু এটাও মুখস্থ রাখবো। এই দুটাকে একসাথে বলা হয় আপনার জ্যাকোবি অ্যাঙ্গার এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এরপর এই অংশটুকু, এর পরের দুইটা, এটা আমরা একটু খেয়াল করব, এইটা এবং এইটা, কখন যে n হচ্ছে আর কখন 0 হচ্ছে। তাহলে n এর ভ্যালু যখন কি জোড় তখন যে n, এবং n এর ভ্যালু যখন বিজোড় তখন 0। সেটা কোনটার জন্য? cos। হ্যাঁ, এটা মনে রাখবো, এবং মনে রাখা সহজ, কারণ cosটা আসলে ইভেন ফাংশন, সেজন্য ইভেনের ক্ষেত্রে এই ঘটনা আমরা ইভেনেরটা পাবো। আর সাইনের ক্ষেত্রে উল্টা, কারণ সাইন অড, সো আমরা অডের জন্যই জেন এক্সটা পাবো। আমরা এভাবেই মিলায় মনে রাখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমার এখানেও কি হতে পারে, যে এন এক্স না যে বলতে পারে আমার j2x = এটা দেওয়া থাকতে পারে এই অনুযায়ী কোনটা। তাহলে জাস্ট কিছু না, এখানে কত থাকবে 2θ, এখানে j4 যে এই ফাংশনের জন্য আমার যদি j5 বলে তাহলে j5 = তাহলে কত হবে 0, কিন্তু j6 বললে এইখানে শুধু 6 দিয়ে এই টোটাল এই অংশটা, ঠিক আছে। সো এটাও আমরা বিভিন্ন 1 2 3 এর জন্য কেমন হয় সেটা সম্পর্কে একটু ধারণা রাখবো, এটাও। আচ্ছা, এরপরে কিছু আছে, যে nx, এটা এইভাবে লেখা যায় j0, তাহলে এখানে অর্থাৎ n = 0, এখানে যদি n = 0 বসাও তাহলে এটা 0। সো cos - x sin θ, সো cos - θ মানে কি cos θ বলতে কি এই টোটালটা, আসলে এইখান থেকে এটা চলে আসছে। এবং নিচের এটাও আমার মুখস্থই রাখতে হবে, এটা হলো অ্যাডিশন থিওরেম অফ বেসেলস ফাংশন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মডিফাইড বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন। মডিফাইডটা কি, এখানে x এর বদলে আমরা কি
এক্স ছিল, এক্স এর বদলে কি থাকবে এখানে আই এক্স, অর্থাৎ জটিল সংখ্যা। তাহলে সেটাই হবে কি আমার এক্স এর বদলে আই এক্স বসায় যে বেসেলস ইকুয়েশনটা পাবো সেটাই হবে কি আমার মডিফাইড বেসেল ইকুয়েশন। সো আমার কোশ্চেন থাকতে পারে যে আমরা মডিফাইড বেসেল ইকুয়েশন কখন পাই, যখন এক্স এর বদলে কি বসাবো আই এক্সটা, এবং এই হিসেবে বা নিচের কোনটি মডিফাইড বেসেলস ইকুয়েশন। সো এই মডিফাইড বেসেলস ইকুয়েশন এটাও আমাদের টোটালি মুখস্থই রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে আই এন এক্স এটা হলো মডিফাইড বেসেলস ইকুয়েশনের ফার্স্ট কাইন্ড, আর কে এন এটা হলো সেকেন্ড কাইন্ড। আচ্ছা, এইটার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন হলো যেগুলাতে হাইপারবোলিক সিমেট্রি থাকবে, অবশ্যই কোনগুলা স্ফেরিক্যালের, ঠিক আছে। ভেসেলস কি নিয়ে আলোচনা করে স্ফেরিক্যাল। আচ্ছা, এই কয়েকটা যে বিষয় আছে এই কয়েকটা আমরা এটার ক্ষেত্রে দেখে রাখবো। এখন কিছু প্রশ্ন দেখি যে ফর স্মল এক্স এক্সপেনশন অফ জে নট এক্স এটা সমান সমান কি, এই যে এইটা আমরা দেখছি। সো এটা আমরা কি করতে পারি, এখানে বসাই দিতে পারি, কারণ এটা সরাসরি আসছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম অফ বেসেলস ইকুয়েশন। আচ্ছা, এইটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ বেসেলস ইকুয়েশন, এইটা থেকেই এইটা আসে। এটা থেকে এটা কিভাবে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে দেখেন এইটা আসে, কিন্তু এটা হলো আলাদা। আলাদা কেন, এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে। সো আমরা বলতে পারি এটা এবং সেটা কি এভাবে একটু ঘোরানো থাকতে পারে। তাহলে অ্যান্সার হবে আমার কি ডি। আচ্ছা, আরো কিছু আছে। আচ্ছা, লিনিয়ার মানে হুইচ অফ দ্য ফলোইং ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ বেসেলস ইকুয়েশন। বেসেলস এর কি ছিল, যে এন এক্স আর ওয়াই এন। সো আমার অ্যান্সার হবে এইটা, যে এন যে মাইনাস এন এরকম না। সো অ্যান্সার হবে আমার কি বি। আচ্ছা, হুইচ প্রপার্টি ইজ ট্রু, একটু আগেই আমরা পড়েছি যে মাইনাস এন এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস ওয়ান, তাহলে যে এক্স, তাহলে অ্যান্সার হবে কি বি। আচ্ছা, এর আগে বলেছি যে কয়েকবার এটা মাথা যেখানে দিয়েছেন এটা কখন এই বেসেলস ইকুয়েশন কখন ন্যাচারালি চলে আসবে, সেটা হবে কি কার্টেসিয়ান নো সিলিন্ড্রিক্যাল। ওকে, তাহলে রেক্ট্যাঙ্গুলার পোলার হিসেবে দেখার দরকার নেই, অ্যান্সার হবে আমার কি বি। আচ্ছা, জে নট এক্স ইজ গিভেন বাই, এই যে এর আগে দেখাইছিলাম সেখান থেকে এটা এবং এটা আসে। সেখানে অপশনে সম্ভবত এটা ছিল, এটা থেকে এটা আসে। যদি আমি থিটা ইজ ইকাল টু এটা করে দেখতে পারি পাই বাই 2 মাইনাস এটা বসায় যদি আমি এটাতে ক্যালকুলেশন করি তারপরে কি আসে এটা চলে আসে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা এই দুইটাই পাই, যে জে নট জিরো ইজ ইকুয়াল টু কি এই দুটাই দেখা যায়। অ্যান্সার হলো এইটা। আচ্ছা, এর আগে যেটা বলছিলাম যে আমি যে মডিফাইডটা পাইছিলাম সেটা কি করে পাইছিলাম, এক্স এর বদলে আই এক্স বসিয়ে। সো অ্যান্সার হবে এইটা। আর এই প্রত্যেকটা বিষয়ের জন্য আমি তিতাস পাবলিকেশনসের সহায়তা নিয়েছিলাম। আশা করি আপনাদের কাজে আসবে। তবে এই অধ্যায়টা হলো অনেকটাই মুখস্থ এবং প্র্যাকটিস, হ্যাঁ, একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নইলে সত্য বলতেছি যে পরীক্ষার হলে সব এন এন প্লাস এন মাইনাস সব 1 2 3 সব মানে গুলায় যাবে। তো এটা আমরা একটু প্র্যাকটিস করে নেব।